প্রেগনেন্সি বা গর্ভাবস্থা এমন একটা কন্ডিশন যেখানে মায়ের শরীরে নানান রকম চেঞ্জেস বা পরিবর্তন হয়। এই চেঞ্জেস বা পরিবর্তনগুলোর মধ্যে টেস্ট বা স্বাদ, ঘ্রাণ বা স্মেলেরও একটা বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যায়। বিজ্ঞান বলছে মায়ের শরীরে বিভিন্ন রকম হরমোনের মাত্রার তালমেলের জন্য বা চেঞ্জ হওয়ার জন্য এরকমটা হয়ে থাকে। এটা ছাড়াও অর্থাৎ হরমোনের মাত্রার হেরফের হওয়া ছাড়াও অনেক সময়তে বিশেষ কিছু প্রয়োজনীয়তার তাগিদেও এটা হয়ে থাকে। নট নেসেসারি, আবশ্যিক নয় যে সেটা বিভিন্ন অভাবেই হবে, অর্থাৎ বিভিন্ন জিনিস কমে গিয়ে সেটা তৈরি হবে। অনেক সময় প্রেগনেন্সিকে সাপোর্ট করতে গিয়েও শরীরে বিশেষ কিছু জিনিসের অত্যাধিক প্রয়োজন হয় বা কম প্রয়োজন হয় বা দরকার হয় না। সেই জন্য ক্রেভিংস বা কোনো কিছুর প্রতি বিশেষ চাহিদা এবং কোনো কিছুর প্রতি অ্যাভার্শন বা সেটা থেকে দূরে সরে থাকতে ইচ্ছা করে। আমরা যদি এই ব্যাপারগুলো একটু জেনে রাখি তাহলে প্রেগনেন্সিতে ক্রেভিংস বা অ্যাভার্শনসগুলো ম্যানেজ করতে আমাদের একটু সুবিধা হবে। প্রেগনেন্সিতে সব থেকে বেশি যেটা দেখা যায় সেটা হচ্ছে সুইট ক্রেভিংস বা মিষ্টির প্রতি একটা চাহিদা। এই যে মিষ্টির প্রতি চাহিদা, এর পেছনে প্রধান যে কারণটা দেখা যায় সেটা হচ্ছে শরীরে ক্যালোরি রিকোয়ারমেন্ট বা ক্যালোরি নিডটা বেড়ে যায়। অর্থাৎ আপনার শরীরে তৈরি হওয়া ক্যালোরির যে ঘাটতি সেটাকে পূরণ করার জন্য বেশি পরিমাণ ক্যালোরি নিতে যায়। মিষ্টি জাতীয় খাবারে ক্যালোরি বেশি থাকে, কিন্তু সাবধান, ক্যালোরি বেশি নিলে কিন্তু বা প্রয়োজনের তুলনায় বেশি নিয়ে নিলে কিন্তু জেস্টেশনাল ডায়াবেটিস, হাইপারটেনশন এরকম নানান রকম সমস্যা হতে পারে। এবং আপনার যদি আগে থেকে প্রয়োজনের তুলনায় বডি ওয়েটটা বেশি হয়ে থাকে তাহলে একদমই ব্যাপারটা সাপোর্ট করা উচিত নয় বা সুইট ক্রেভিংসটাকে একদমই অ্যাভয়েড করা উচিত যেভাবে হোক। 2 নম্বর যে ক্রেভিংসটা দেখা যায় সেটা হচ্ছে টক বা নোনতা কোনো খাবারের প্রতি, যেমন আচার বা বিশেষ করে নুন। এর প্রধান কারণ হলো যে খাবারের মধ্যে যে সোডিয়ামটা থাকে সেই সোডিয়ামটা শরীর নিতে চায়। শরীরে বিশেষ একটা কারণে সোডিয়াম লস হয় প্রেগনেন্সিতে, বিশেষ করে ফার্স্ট ট্রাইমেস্টারে প্রোজেস্টেরন লেভেল শরীরে বেড়ে যাওয়ার কারণে, প্রোজেস্টেরন একটা বিশেষ প্রকার হরমোন, সেটা শরীরে বেড়ে যাওয়ার কারণে শরীর ইচ্ছাকৃতভাবে ইউরিনের মাধ্যমে সোডিয়াম বার করে দেয়। শরীরে সোডিয়ামটা খুব গুরুত্বপূর্ণ একটা নিউট্রিয়েন্ট বা গুরুত্বপূর্ণ একটা পুষ্টি উপাদান, শরীর সেটা নিতে চায় এবং শরীর সেই জন্যেই টক বা নোনতা জাতীয় খাবারের ওপরে বেশি নির্ভর করতে চায়। টক মানে আমি বিশেষ করে আচার বলছি, কারণ আচারের মধ্যেও নুন থাকে বা নোনতা থাকে। তবে সাবধান, অতিরিক্ত লবণ বা অতিরিক্ত লবণ জাতীয় খাবার খেলে কিন্তু ব্লাড প্রেশারের প্রবলেম হতে পারে। সেই জন্য সাবধানতা অবলম্বন করে অল্প পরিমাণে নিন, তাহলে আপনি এই সমস্যা থেকে দূরে থাকতে পারবেন। দেখুন, এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো আসলে কোনোটাই খাবার নয়, যেমন মাটি, সাবান, মোম, ডিটারজেন্ট, এই টাইপের জিনিসের প্রতি যদি আপনার খাবার ইচ্ছে কাজ করে বা খেতে ইচ্ছে করে, তার মানে সেটা একটা বিশেষ প্রকার অভাব প্রকাশ করছে। এক্ষেত্রে এটাকে বৈজ্ঞানিক ভাষাতে অনেকে পিকা বা পুকা বলে থাকে। এই অভাবটা বা এই ক্রেভিংসটা যদি হয় তার মানে আপনার শরীরে আয়রনের ঘাটতি তৈরি হয়েছে। আয়রন যে সমস্ত খাবারে থাকে সেই টাইপের খাবার আপনার একটু রেগুলার যে খাবার দাবার খাচ্ছেন তার মধ্যে একটু বেশি পরিমাণ নেওয়া উচিত। ব্যাপারটা যদি কন্টিনিউ চলতে থাকে তাহলে ডাক্তারের সঙ্গে কথা বলুন একটু আয়রন সাপ্লিমেন্ট দেওয়ার জন্য। গর্ভাবস্থায় অনেক সময় আইসক্রিম, চিজ, দুধ বা দুধজাত দ্রব্যের প্রতি একটা ক্রেভিংস কাজ করে। এর অন্তর্নিহিত অর্থ শরীরের ক্যালসিয়ামের চাহিদা। হয়তো ক্যালসিয়ামের অভাব হয়নি, কিন্তু প্রেগনেন্সিকে সাপোর্ট করতে গিয়ে অতিরিক্ত ক্যালসিয়ামের প্রয়োজন হয় অনেক সময়। মহিলাদের শরীরে এমনি ক্যালসিয়ামের ঘাটতি থাকে, সেটা পরিপূরণ করার জন্য এবং প্রেগনেন্সির চাহিদাটা মেটানোর জন্য শরীর অতিরিক্ত ক্যালসিয়াম নিতে চায়। দেখুন, অনেকের ক্ষেত্রে দুধ সহ্য হয় না বা দুধ নিতে পারে না, এবং কিছুদিন আগে আমি একটা ভিডিওতে বলেছি যে কেন সাধারণত দুধটা পিসিওএস এবং প্রেগনেন্সিতে মানা করা হয় অনেকের ক্ষেত্রে। সেটার সাবস্টিটিউশনও আছে। জানবেন ডার্ক লিফি যে ভেজিটেবলগুলো বা সবুজ যে শাকসবজি, তাতেও অনেক ক্যালসিয়াম থাকে, সেগুলো নেওয়ার চেষ্টা করুন। আর আইসক্রিম যাতে অনেক পরিমাণ অ্যাডেড সুগার থাকে, ক্যালোরি থাকে, সেটা অল্প পরিমাণে মাঝে মধ্যে নিতে পারেন, যাতে আপনার ক্যালোরি গেইনটা বা ওয়েট গেইনটা সাংঘাতিক না হয়ে যায়। তবে চিজ যদি সঠিকভাবে তৈরি না হয়ে থাকে তাহলে অ্যাভয়েড করাটাই ভালো অপশন।
অনেকের ক্ষেত্রে টক জাতীয় কিছু খাবার প্রতি সাংঘাতিক ক্রেভিংস কাজ করে, বিশেষ করে তেঁতুল। দেখুন, যে কোনো টক, আচার বা তেঁতুল যদি বেশি পরিমাণে আপনি নিয়ে নেন, সেটা আপনার অ্যাসিডিটি বা বদহজম করাতে পারে, আপনার শরীরে অস্বস্তির মাত্রাটা অনেক পরিমাণে বেড়ে যেতে পারে। টকের চাহিদা পেছনে যে কারণটা খুঁজে পাওয়া যায় সেটা হচ্ছে শরীর বেশি পরিমাণে ভিটামিন সি নিতে চায়। এই চাহিদাটা খুব সহজেই আপনি মেটাতে পারবেন সাইট্রাস ফ্রুট দিয়ে, মানে লেবু, পাতি লেবু, মুসাম্বি, কমলা লেবু, এগুলো দিয়ে। এগুলো কিন্তু প্রেগনেন্সিতে একেবারেই সেফ, এগুলো প্রেগনেন্সির কোনো ক্ষতি করে না। এগুলো আমি আলাদা আলাদা ভিডিওতে বুঝিয়েছি এক্সপ্লেন করে। আপনি যদি পর্যাপ্তভাবে এই সাইট্রাস ফ্রুটগুলো নেন, তাহলে আপনার কিন্তু টকের প্রতি যে ক্রেভিংস সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে। এছাড়াও অনেকের মধ্যে ঝাল বা স্পাইসি খাবারের প্রতি একটা ক্রেভিংস কাজ করে। ঝাল বা স্পাইসি খাবারের ক্রেভিংস হওয়ার অন্তর্নিহিত যে অর্থটা পাওয়া যায় সেটা হলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি একটু উইক হয়ে গেলে এরকম হয়। ঝাল, বিজ্ঞান বলছে, আমাদের একটা বেদনার অনুভূতি বা একটা কষ্টের অনুভূতি। ঝাল আমরা খেলে কি হয় দেখবেন যে বারবার করে ব্রিদিংটা আমাদের বেড়ে যায়, শ্বাস প্রশ্বাসটা বেড়ে যায়, হার্ট বেশি করে পাম্প করে, হৃদস্পন্দনটা বেড়ে যায়, ব্লাড সার্কুলেশন বাড়ে। শরীর এই প্রক্রিয়ার মাধ্যমেই লাংসটাকে একটু শক্তিশালী করার চেষ্টা করে, ব্লাড সার্কুলেশনটাকে বাড়িয়ে দেয়, যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটাকে একটু ম্যানেজ করা যায়। সুতরাং আপনি ঝাল জাতীয় জিনিস খেতেই পারেন, কিন্তু এমনভাবে খাবেন না যেটাতে আপনার বদহজম, পেটে জ্বালা, বুক জ্বালা এরকম হতে পারে। ঝাল জিনিস খান, কিন্তু একটা পর্যাপ্ত বা একটা আন্ডার কন্ট্রোল কন্ডিশনে। এছাড়া অনেকের কোল্ড ড্রিঙ্কসের প্রতি একটা আকর্ষণ কাজ করে বা ক্রেভিংস কাজ করে। এটার কিন্তু মানে আপনার একটু অ্যাসিডিটি, বদহজম বা কনস্টিপেশনের সমস্যা হচ্ছে। কোল্ড ড্রিঙ্কস কনস্টিপেশন, বদহজম, ব্লোটিং এগুলো কন্ট্রোল করতে ডেফিনেটলি হেল্প করে, কিন্তু কোল্ড ড্রিঙ্কস প্রেগনেন্সিতে নেওয়া যায় না। কোল্ড ড্রিঙ্কসের সাবস্টিটিউশনটা কীভাবে করবেন সেটা নিয়ে আমরা একটা ভিডিওতে আলোচনা করেছি। সেটার জন্য সেফ অপশান হলো বাড়িতে তৈরি লাইম সোডা। এটা কিভাবে কি কি দিয়ে তৈরি করতে হয় সেটা আমরা একটা ভিডিওতে আলোচনা করেছি, আপনারা অবশ্যই দেখুন, আপনাদের খুবই হেল্প হবে। এছাড়াও আরও দুটো বিষয় আমার বলার, যেটা হলো প্রেগনেন্সিতে অনেক সময় অনেকে গন্ধ পায় না। দেখুন, আমরা একটা সময় গন্ধ না পাওয়ার অর্থ বুঝলাম বা বুঝতাম কোভিড বা করোনা ভাইরাসের অ্যাটাক। বর্তমানে আমরা কোভিড সিচুয়েশনটাকে ছাড়িয়ে এসেছি। প্রেগনেন্সিতে যদি এরকম গন্ধ না পাওয়া যায়, তার প্রধান কারণ হলো জিঙ্কের অভাব বা শরীরের জিঙ্কের চাহিদা হয়তো বেড়ে গেছে। সেই জন্য বেস্ট বা সেফেস্ট অপশন হলো ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটসে প্রচুর পরিমাণ বিভিন্ন রকম যে ড্রাই ফ্রুটস বা নাটস থাকে তাতে জিঙ্ক থাকে। এই জিঙ্কটা আপনি বা এই ড্রাই ফ্রুটসগুলো আপনি রেগুলার বেশ কতগুলো পরিমাণে নেওয়ার চেষ্টা করুন। আমরা একটা ভিডিওতে ড্রাই ফ্রুটস কতটা নেওয়া যেতে পারে সেই সম্পর্কে ছোট্ট একটা ভিডিওতে আলোচনা করব, সামনে কয়েকদিনের মাথাতেই করব, আপনারা অবশ্যই দেখুন। কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় প্রেগনেন্সিতে অনেকে গন্ধ বেশি পায়, অর্থাৎ স্মেল সেন্সিটিভিটিটা অনেকটা বেড়ে যায়। কোনো কিছুতেই বেশি পরিমাণে গন্ধ বা বেশি পরিমাণে স্মেলটা লাগে, অসুবিধা হয়। এটার প্রধান কারণ একটা বিশেষ প্রকার হরমোনের মাত্রা প্রেগনেন্সিতে বেড়ে যাওয়া, যেটা হলো HCG হরমোন। প্রেগনেন্সিতে স্বাভাবিকভাবে HCG হরমোনটা বেড়ে যায় এবং সেটার কারণে স্মেল সেন্সিটিভিটিটা অনেকটা বেড়ে যায়। মনে রাখবেন, প্রেগনেন্সিতে এই রকম চেঞ্জেসগুলো হওয়া বা কোনো কিছুর প্রতি ক্রেভিংস বা বিশেষ আকর্ষণ বা সেটাকে অ্যাভয়েড করার পেছনে বিভিন্ন রকম হরমোন কাজ করে। তবে এই যে ক্রেভিংস এবং অ্যাভারশন, এটা কিন্তু দুটো প্রেগনেন্সি দুরকম হতে পারে, মানে দুজনের প্রেগনেন্সির ক্ষেত্রে দুরকম হতে পারে। এমন নয় যে আপনার ঝালের প্রতি ক্রেভিংস হচ্ছে মানে অন্য আরেকজন মানুষেরও তাই হবে। এবং দেখা গেছে যে একজন মানুষের দুটো প্রেগনেন্সিতে দুরকম ক্রেভিংস হতে পারে। তার মানে বা অর্থ খুঁজতে গিয়ে অযথা জেন্ডার প্রেডিকশন করবেন না।